আজকের বিষয় হলো যে এই একশো 130 নম্বর ধারা সংবিধান সংশোধনী আইন। এতে কী বলা হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং যে কোনো এই কেন্দ্রীয় মন্ত্রী, যে কোনো রাজ্যের মন্ত্রী যদি 30 দিন কোনো এই 30 দিন জেলে থাকলে তার মন্ত্রিত্ব পদ চলে যাবে। মানে প্রধানমন্ত্রিত্ব পদ এবং মুখ্যমন্ত্রিত্ব পদ এবং অন্যান্য মন্ত্রিত্ব পদ চলে যাবে। এই আইনটা স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে পেশ করলেন। এবং ওই যে আমাদের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে এই যে প্রশ্নটা হলো যে আমাদের দেশের যত বিরোধী দল আছে, মানে বিজেপি বিরোধী দল আছে, তাদেরকে বিভিন্নভাবে ইডি সিপিআই ইনকাম ট্যাক্স বিভিন্নভাবে জেলে আটকে রাখছে। যেমন হচ্ছে কি, যেমন অরবিন্দ কেজরিওয়ালকে এই 2024 সালের লোকসভা ভোটে অ্যারেস্ট করে রাখলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকেও সমেত। কিন্তু বিজেপির বিজেপিতে যত বিজেপির যত মন্ত্রী আছে, প্রত্যেকটা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি, খুন, বিভিন্ন ফৌজদারি দেওয়ালি মামলা আছে। তাদেরকে কোনোদিন ইডি সিপিআই ডাকে না, ডাকছে, ডাকে না। এবং যে নরেন্দ্র মোদী 2014 সালে বলেছিলেন যে দুর্নীতিমুক্ত ভারত চাই। আচ্ছা বলুন, সবথেকে দুর্নীতিমুক্ত সবথেকে দুর্নীতিমুক্ত দল হলো বিজেপি। মানে সবথেকে দুর্নীতিমুক্ত দল কেন কেন দুর্নীতিমুক্ত হলো? যত দুর্নীতিগ্রস্ত লোকগুলো সব বিজেপিতে যে তারা হয়েছে দুর্নীতি, তারাই আবার দুর্নীতিমুক্তর কথা বলে। আর তারাই নিজেরা তো দুর্নীতি, সেই জন্য তারাই হচ্ছে দুর্নীতি। এবং তাদের যেমন এই হচ্ছে কিনি এই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত এই আসামের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে কিনি যে সারদা এবং বিভিন্ন চিটফান্ড কাণ্ডে জড়িত ছিলেন, থাকা সত্ত্বেও তাকে ইডি সিবিআই থেকে বাঁচার জন্য তিনি বিজেপি চলে গেলেন, মানে ওয়াশিং মেশিন চলে গেলেন। তাহলে এই হেমন্ত সোরেনকে, এই ইয়ে আসামের মুখ্যমন্ত্রীকে ইডি সিবিআই একদিনের তারে রেখেছে, একদিনের তারে ইডি সিবিআই ডাকে এবং ডাকবে না। এবং আমাদের রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল ও নেতা, তিনিও হচ্ছে কিনি সারদা রোজভ্যালি কাণ্ডে দুর্নীতিগ্রস্ত। এবং এমনকি তাকে এই টিভিতে দেখা যেছিল তিনি হচ্ছে কিনি কাগজে মুড়ে কিছু নিচ্ছে, সেটা কিন্তু সামনে এসেছে। আসার পরেও ইডি সিবিআই একদিনের তারিখ তাকে ডাকলো না। কেন? সে ওই দুর্নীতি মুক্ত ভারত কথা যে বলেছিল, সেই দলে যে নাম লিখেছেন তিনি এখন দুর্নীতি থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এক, দুই হচ্ছে কিনি যত বিজেপি বিরোধী দল আছে তাদের মুখ্যমন্ত্রীর উপরে অ্যাটাক করছে। এই বিলটা আনার উদ্দেশ্য হলো যাতে করে ভারতবর্ষে গণতন্ত্র বলে কিছু রাখতে চায় না, শুধু ভারতবর্ষে একটাই দল থাকবে, সেটা হচ্ছে বিজেপি আরএসএস, আর অন্য কোনো দল রাখতে চায় না। যেমন হচ্ছে কিনি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিভিন্ন দল যেগুলো আছে, এবং হচ্ছে কিনি বিভিন্ন যে ভারতবর্ষে এত দল আছে সমস্ত দলকে ছেড়ে ফেলতে চায়, শুধু একটাই মাত্র দল রাখতে চায়। তাহলে এটাই হলো মেন উদ্দেশ্য। আরেকটা হলো যে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে, তিনি কৃষকদের উপরে গাড়ি গাড়ি দিয়ে চাপা দিয়ে মেরেছিলেন। কই, তাকে একদিনে তারে ইডি সিপিআই অ্যারেস্ট করেছে?
বিজেপির এক সংসদ, তিনি কুস্তিগীর, তাদের কুস্তিগীরদের সঙ্গে যৌন যৌন হেনস্থা করেছে, ওই তাকে ইডি সিবিআই একবারোটা দেখেছে। এবং হচ্ছে কিনি এই আসাম ত্রিপুরার এই মুখ্যমন্ত্রীর আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও তাঁর নামে ভুরি ভুরি ফৌজদারি মামলা আছে। ওই তাকে একবার ইডি সিবিআই ডেকেছে? ডাকবে না। কেন? কোনো যে ওয়াশিং মেশিনে যে সাফ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর যত এই বিলটা আনার উদ্দেশ্য হলো সমস্ত বিজেপি বিরোধী যত দল আছে, সেই দলের নেতারা যে বিজেপিতে নাম লেখাক, আর সমস্ত দলগুলো ছেড়ে ফেলে দেওয়া হবে, শুধু একমাত্র বিজেপি দলটা রাখতে চায়। এইটা হলো এদের উদ্দেশ্য, টার্গেট। এবং এই যে ভোট চুরি করে 2019 সালেও জিতেছে, 2024 সালেও সমেত, তাহলে আপনাদের বলবো, আপনারা ভাবুন যে 2014 সালের আগে পেট্রোল, ডিজেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যা ছিল, এখন 2025 সালে এসে জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়েছে। আমরা কি এটাই চেয়েছিলাম? যে এই সরকার এলে আমাদের কিছু করবে? তাই কি আমরা চেয়েছিলাম? কিন্তু এটা আমরা চাইনি, কিন্তু এই সরকার আমাদের তাই করছে। তাই আপনারা ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।